ছোট্ট একটা গল্প দিয়ে আজকের এই ভিডিও শুরু হোক বন্ধুরা। আমি কয়েক বছর আগে জার্মানির ডর্টমুন্ড থেকে ফ্রাঙ্কফুর্ট গিয়েছিলাম আমার এক বন্ধুর বাসায় বেড়াতে, জার্মান বন্ধু অফকোর্স। তো সকাল সকাল রওনা হওয়ার পর আসলে আমি আগে টিকিট কাটিনি, বাসে গিয়েছিলাম। তো যেতে যেতে বেশ ভালোই বেলা হয়ে গিয়েছিল, প্রায় 3:30টার মতো বেজে গিয়েছে আর কি। বাই দিস টাইম আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, যেহেতু বাসে আসলে তো খাওয়ার তেমন কোনো ব্যবস্থা নাই, আমি বাইরে কিছু খাইটাই না। আমি চিন্তা করলাম যে দুপুরের দিকে যাচ্ছি, আমার বন্ধু জানে তো নিশ্চয়ই দুপুরে আমার জন্য খাওয়ার ব্যবস্থা করবে। যাই হোক, সে আমাকে স্টেশন থেকে তার গাড়িতে করে নিয়ে গেল তার বাসায়। যাওয়ার পরে আমাকে বলছে যে কফি খাবা নাকি। তো আমার মেজাজটা রীতিমতো সেই লেভেলের গরম হয়েছে মনে মনে আর কি। ডেফিনেটলি আমি বলছি না, আমি কফি টফি খাবো না। তো পরে বলে তাহলে ক্ষুধা লাগে নাই? আমি বলছি হ্যাঁ একটু তো লেগেছেই, আমি আসলে কফি না অন্য কিছু খেতে চাই। তো যাই হোক, শেষমেশ সে কফির সাথে একটা হালকা টফি টাইপের দিল, মানে কফির সাথে একটা কিছু দিল, কেক টেক। আমি আসলে এমন ক্ষুধা লেগেছে যে ওইটুকি মোটামুটি গলাধকরণ করলাম আর কি। তো এইটা বলার মানে, এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করার মানে হচ্ছে, জার্মানিতে আমাদের দেশের মতো করে হয় না যে আপনাকে কেউ দাওয়াত দিল। বাংলাদেশ বা এশিয়ান দেশগুলোতে আমরা কি করি, বললাম যে আপনাকে 4টা ডাল ভাত খাওয়ার দাওয়াত। আসলে 4টা ডাল ভাত মানে কি? 4টা ভাত তো আর খাওয়ায় না, ডালও খাওয়ায় না, ভাতও খাওয়ায় না, সেটার সাথে 10টা 20টা আইটেম অনেক সময় করে আমাদের দেশের লোকজন, ঠিক না? কিন্তু জার্মানিতে কি হয়, আপনাকে যদি বলে যে শুধু কফি খাওয়াবো, আপনাকে শুধু কফিই খাওয়াবে। যদি বলে কিছুই খাওয়াবে না, কিছুই খাওয়াবে না, ঠিক আছে? তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন আমার ওই বন্ধুর বাসায় আমার যে প্ল্যান ছিল সেটা হচ্ছে তার হাজব্যান্ড আসার পরে সন্ধ্যার দিকে আমরা পিৎজা খাবো। এবং আমার ওই তার হাজব্যান্ডও আমার বন্ধু, আসলে তারা হাজব্যান্ড দুজনই আমার বন্ধু। যাই হোক, আমার ওই ছেলে বন্ধু আসার পরে সে পিৎজা বানাবে, তারপরে আমরা ইভিনিংয়ে আমাদের ডিনার হবে পিৎজা দিয়ে। এই মোটামুটি প্ল্যান ছিল। কিন্তু আমি যে দুপুরে এত দূর থেকে যাব, ডাজেন্ট ম্যাটার, সে ওইভাবে চিন্তা করে না। আমি ধরেন যে মনে করেছিলাম বাংলাদেশি স্টাইলে আমার জন্য কেউ একজন গরম ভাত বা অ্যাটলিস্ট গরম কিছু একটা রেডি করে বসে আছে, এই ধরনের একটা আমি চিন্তা ভাবনা মনে মনে করে রেখেছিলাম। কিন্তু আসলে বাস্তবতা ছিল খুবই করুণ। যাই হোক, পরে আমি দুপুরবেলা কফির সাথে ছোট একটা কেক সে আমাকে দিয়েছিল, ওইটা খেয়েছি, ভরপেট পানি টানি খেয়েছি। তারপরে মোটামুটি আসলে সত্যি কথা হচ্ছে 3:30টার দিকে গিয়েছি, তো 5টার দিকেই সে চলে আসে, আমার ওই ছেলে বন্ধু চলে আসে। আসার পরে মোটামুটি 5টা থেকে সে পিৎজা টিৎজা বানানো শুরু করে 6টা 6:30টার মধ্যে আসলে ভরপেট পিৎজা আমি খেতে পেরেছিলাম। তো যাই হোক, সে যেহেতু আমাকে বলেছে ইভিনিংয়ে পিৎজা খাবে, সে পিৎজাটাই খাওয়া ছিল। দুপুরবেলা আমার ভাগ্যে তেমন কিছু জোটে নেই। আমার যেহেতু একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, আসলে আমি কফিতে কখনো দুধ চিনি ইউজ করি না। সো ওই ব্ল্যাক কফি খাওয়ার পর এই সারাদিন সকালবেলা রওনা হয়েছি, সারাদিন তেমন কিছু খাইটাই নাই। ওইটা খাওয়ার পর প্রচণ্ড অ্যাসিডিটি হয়েছে এবং ভয়ঙ্কর অবস্থা আমার হয়েছিল। যাই হোক, এই ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের দিলাম যে জার্মানিতে যা বলে তাই করে। সেটা শুধু কাজকর্মের ক্ষেত্রে না, খাবার দাবারের ক্ষেত্রে আপনাকে যা বলবে তাই খাওয়াবে। আরও একটা ছোট্ট কথা বলি, বাংলাদেশে থাকতে ঢাকা বা চট্টগ্রামে আমি যখন ছিলাম, সো বিভিন্ন মিটিংয়ে যেতাম এবং যখন আমার মিসেস বলতো যে আজকে দুপুরে খাবার নেবে না, আমি বললাম আজকে মিটিং আছে, খাবার দাবার লাগবে না, মিটিংয়ে তো খাবার থাকবে। আমি জানি এটা তো বাংলাদেশের রীতিনীতি না, মিটিং মানেই তো ইটিং, ঠিক না? সো এটা আপনারা সবাই জানেন। কিন্তু জার্মানিতে মিটিং মানে ইটিং না, মিটিং মানে হচ্ছে মিটিং, কথা বলবে কাজের কথা, এরপরে আপনাকে হয়তো চা কফিও থাকবে না, ইন ম্যাক্সিমাম কেসেস কিছুই থাকে না, ঠিক আছে? এক গ্লাস পানিও না, এরকম কিন্তু মিটিং হয়। আর আমাদের দেশে আপনারা জানেন যে একটা মিটিং বিশাল আয়োজন থাকে, বিভিন্ন ধরনের। যদি সকালে হয় তাহলে বেশ ভালো মানের স্ন্যাক্স থাকে, দুপুরের পরে হলেও থাকে, আর দুপুরে যদি হয় তাহলে তো ভরপেট খাবারের আয়োজন থাকে এবং সন্ধ্যায় হলে ডিনারের ব্যবস্থা থাকে। কিন্তু জার্মানিতে তেমনটা হয় না, বড় জোর চা কফির আয়োজন থাকতে পারে, হ্যাঁ, এইরকম আর কি বিষয়গুলো। সো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, জার্মানিতে আপনাকে যা খাওয়ানোর দাওয়াত দেওয়া হবে আপনাকে মোটামুটি তাই খাওয়ানো হবে। আরেকটা কথা আমি আপনাদের একটু, মনে হয় বিভিন্ন ভিডিওতে আমি এই কথাগুলো বলেছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন যে জার্মানিতে মোটামুটি বা ইউরোপে হচ্ছে কফির প্রচলনটা খুব বেশি। আর আপনারা জানেন ডেফিনেটলি যে আমাদের দেশে বা এশিয়ান দেশগুলোতে চায়ের কদরটা অনেক বেশি, আমরা প্রচুর চা পান করে থাকি, কিন্তু ইউরোপিয়ানরা প্রচুর কফি পান করে থাকে। চা তুলনামূলক অনেক কম তারা কালে ভদ্রে চা পান করে থাকে, যেমনটা আমরা কালে ভদ্রে
হয়তো কফি পান করে থাকি বাসায়, আর হয়তো কেউ ডেটে গেলে বা কেউ যদি কোনো একটা বিশেষ অকেশনে যায় সেই ক্ষেত্রে হয়তো কেউ কেউ কফি পান করে থাকে। আর বাসা বাড়িতে নর্মালি তো চাই বেশি খায় মানুষজন। এই হচ্ছে মোটামুটি চা কফি, এবং হচ্ছে কেউ আপনাকে দাওয়াত দিলে যা খাওয়াবে, যা বলবে তাই খাওয়াবে, এরকম দুইটা উদাহরণ আমি দিলাম যে বাংলাদেশ বা আমাদের সাউথ এশিয়ান দেশের সাথে জার্মানি বা ইউরোপের যে বেসিক কিছু পার্থক্য। আরেকটা কথা আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে বিয়ে শাদির ক্ষেত্রে জার্মানিতে বা ইউরোপে বিয়ে শাদির ক্ষেত্রে যেটা হয়, আমি জার্মানির কথাই বেশি করে বলছি আপনাদেরকে, যে খুব ছোট আকারে আয়োজন করা হয়। আমাদের দেশের মতো 500, 700, 1000, 2000, 5000 লোককে খাওয়াই ফেলবে এরকম ঘটনা ঘটে না। জার্মানিতে অনেক সময় মজা করে বলা হয় যে নিজের ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠানে নিজেরা দাওয়াত পাবে কিনা সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা কেন বলা হয় আসলে, কারণ জার্মানিতে প্রচুর এক্সপেন্সিভ এই বিয়ের আয়োজন করাটা, এবং আপনারা জানেন যে জার্মানিতে হোক বা ইউরোপে হোক বিয়ে করা অনেকটা হার্ড। এখন জিজ্ঞেস করতে পারেন যে বিয়ে করা কেন হার্ড, কারণ হচ্ছে এইসব দেশে বিয়ে হলে সাধারণত যখন কোনো কারণে ডিভোর্স হয় তখন কিন্তু এই যে দুজনের যে সম্পদ থাকে সেটা ভাগাভাগি হয়, 50-50 একটা ব্যাপার থাকে। সেই কারণেও অনেক সময় অনেকে বিয়ে করতে চায় না, এবং বিয়ে নিজের টাকায় যেহেতু করতে হয়, বাবা মা যেহেতু বিয়ের টাকার খরচ আপনাকে দিবে না, নিজের টাকায় আপনাকে বিয়ে করতে হবে। এখন এই জায়গায় যেহেতু খুব এক্সপেন্সিভ, যে যখন ধরেন একটা বিয়ের আপনি পোশাক কিনতে যাবেন, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, 10-20 হাজার ইউরো পর্যন্ত বা আরও বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে। সো এত টাকা কারো ওইভাবে থাকে না। তো আপনারা বলতে পারেন তাহলে কি মানুষ বিয়ে শাদী করে না? করে, মানে বিয়ে শাদীটা এখানে হয় হচ্ছে আপনার খুবই আস্তে ধীরে, এবং হচ্ছে একদম যখন সবাই 100% শিওর হয় যে, মানে যারা কাপল থাকে তারা যখন 100% শিওর হয় যে আমরা বাকি জীবন একসাথে থাকার মতো প্ল্যান আছে, তখনই শুধু ওরা বিয়ে করে। কিন্তু আমাদের এশিয়ান দেশগুলোতে, বিশেষ করে মুসলিম কমিউনিটিতে আপনারা জানেন বাংলাদেশে কিন্তু বিয়ে করাটা অনেক সহজ তুলনামূলক, বা ধর্মীয় রীতি অনুযায়ী আপনারা 3বার কবুল বললেই কিন্তু বিয়েটা হয়ে যায়, 3বার তালাক বললেই অনেকটা তালাক হয়ে যায়। আর কিছু অফিসিয়াল কিছু ফর্মালিটিস থাকে, রেজিস্ট্রেশন, সেগুলো খুবই মানে সহজ। একটা রেজিস্ট্রেশন, বিয়ে রেজিস্ট্রেশন যদি কেউ নর্মাল বিয়ে করতে চায় আধা ঘন্টা 1 ঘন্টায় কিন্তু বিয়েটা করে ফেলতে পারে। কিন্তু ইউরোপে এরকম না, ইউরোপে বিয়ে করা অনেক কঠিন। আপনাকে আমি জার্মানির কথা বলি, জার্মানিতে একটা বিয়ের অ্যাপয়েন্টমেন্ট পেতেই, মানে যেখানে বিয়ে আপনাকে স্ট্যান্ডেস আম্ট সম্ভবত বলে, সেই জায়গায় একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনাকে মাসের পর মাস অপেক্ষা করতে হবে। মানে এখানে তাড়াহুড়া করে কোনো কিছু হয় না, ঠিক আছে? আর যেমনটা বললাম যে যেহেতু সব কিছু এক্সপেন্সিভ, একেবারেই খুব কোর মানে লোকজন ওই বিয়েতে দাওয়াত পায়, এবং অনেক সময় বাবা মা, ওই যে বললাম যেটা বাবা মাও দাওয়াত পাবে কিনা সেটাও অনেক সময় ইয়ে থাকে। এবং বাবা মা যদি দাওয়াত পায়, ভালো দাওয়াত তো বাবা মাকে ডেফিনেটলি দেয় লোকজন, কিন্তু বাবা মার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব দাওয়াত পাবে কিনা সেটা কিন্তু আসলেই খুবই মানে ব্যাপার। মানে দাওয়াত ওই রকম দেওয়া যায় না যে বাবা মাকে হয়তো বলে দিলে যে তুমি সর্বোচ্চ তোমার 5 জন বা 10 জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে তোমার জন্য কোটা আছে 10 জন এরকম। এখানে সর্বোচ্চ নর্মাল টাইপের যে বিয়েগুলো হয় 50 জন 60 জন, বড় জোর 70-80 জনের বেশি কিন্তু আয়োজনটা করে না। সো 70-80 জন যদি হয়, ছেলের পক্ষের মেয়ের পক্ষের, আবার ছেলে এবং মেয়ের বন্ধুবান্ধবরা আছে, সো সব কিছু মিলিয়ে মানে 60-70-100 জন কিন্তু একেবারে খুব নগণ্য একটা সংখ্যা, ঠিক না? সো আপনারা বুঝতে পারছেন যে এখানে যেহেতু বিয়ে এক্সপেন্সিভ, প্লাস হচ্ছে ফর্মালিটিস থাকে অনেক কিছু, ইউরোপে বিয়ের বিষয়গুলো একটু কঠিন, মানে বাংলাদেশ বা ভারত বা সাউথ এশিয়ান দেশগুলোর তুলনায়। গল্প বলতে বলতে বন্ধুরা আপনাদের শুভেচ্ছা জানাতে আমি ভুলে গেছি। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। যাই হোক, আমি ভিডিওর এই পর্যায়ে এসে আর দু একটা তথ্য আপনাদের বা দু একটা পার্থক্য আপনাদের জানিয়ে শেষ করে দেবো। ভিডিও খুব বেশি লম্বা করতে চাই না। আপনারা অনেক সময় জানেন যারা সাউথ এশিয়ান দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশ ভারতের মতো দেশগুলোতে বসবাস করেন, অনেক সময় সত্যায়িত করা নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। কাগজপত্র, বিশেষ করে আসল না ফটোকপি, এই ধরনের বিশেষ করে সার্টিফিকেটের বিষয়গুলো। কিন্তু জার্মানিতে আসল এবং ফটোকপির মধ্যে খুব বেশি পার্থক্য না। ইন ম্যাক্সিমাম কেসেস আপনাকে ফটোকপি দিলেই কাজ হয়ে যায়, মানে ওরা ধরে নেয় যে আপনার সব
সব কাগজপত্রগুলো ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে আসল কপি হয়তো ওরা দেখতে চাইতে পারে। আপনারা জানেন যে আমাদের দেশে মানে আসল এবং ফটোকপির মধ্যে অনেক পার্থক্য। অনেক ক্ষেত্রে আপনাকে আসল কপি দেখাতে অথবা সত্যায়িত করার যে প্রবণতাটা বা সত্যায়িত করার যে ঝামেলাটা, এটা কিন্তু বিশাল একটা হয়রানির। আপনাকে বিসিএস ক্যাডার অথবা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার যেগুলো বলে আর কি, অথবা মানে বিভিন্ন লোকজন আছে যারাই শুধু সত্যায়িত করতে পারে, সবাই কিন্তু সত্যায়িত করতে পারে না। সো এই ধরনের লোকজন খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। জার্মানিতে এই ধরনের বিষয় যেহেতু খুব বেশি নাই, কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ সত্যায়িত করার ব্যাপার থাকে, সেটা ঠিক আছে, কিন্তু এবং এটা এক্সপেন্সিভও বটে। বাংলাদেশে যেমন ফ্রি আপনাকে করে দিবে, আমার এই রিলেটেড একটা ভিডিও আছে যে সত্যায়িত করতে কী পরিমাণ টাকা পয়সা খরচ হয়, হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিনামূল্যেই এই মানে ফ্রি যে ইয়েগুলো আছে ফটোকপি মানে দিলেই চলে আর কি। সত্যায়িত সব ক্ষেত্রে করা লাগে না, খুব কম ক্ষেত্রে সত্যায়িত করা লাগে। কিন্তু আপনারা জানেন যে আমাদের এশিয়ান দেশগুলোতে অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাকে সত্যায়িত করাতে হয় এবং সত্যায়িত করাতে গেলে নানান ধরনের হয়রানির শিকার হতে হয়। যাই হোক, এই ধরনের ঘটনা বাংলাদেশে আপনারা জানেন হরহামেশাই ঘটে থাকে। সো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আর একটা তথ্য আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেক সময় হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশে কি হয়, গ্রামের মানুষজন তুলনামূলক একটু গরিব এরকম, কিন্তু ইউরোপের দেশগুলোতে গ্রামে কিন্তু যে গরিব লোকজন থাকে বিষয়টা একেবারে তেমন না। গ্রামে বরং তুলনামূলক ধনী লোকজন থাকে। মানে কৃষকরা গ্রামে থাকে, সাধারণত ফসল উৎপাদন করে, কৃষি খামার থাকে নানান ধরনের, তাদের কিন্তু প্রচুর টাকা পয়সা থাকে। শহরে যেটা হয় যে এক্সপেন্সিভ সব কিছু, এবং যেহেতু শহরে আপনার মানে উৎপাদন ইয়েটা কম, যারা চাকরি করে চাকরিজীবীদের একটা ফিক্সড ইনকাম থাকে, এবং যেহেতু শহরগুলোতে অনেক বেশি খরচ, সেই ক্ষেত্রে শহরের তুলনায় গ্রামের মানুষদের তুলনামূলক ধনীই বলতে হয়। এবং শহরে কিন্তু অনেকেরই বাড়ি থাকে না, সবাই ভাড়া বাসায় থাকে, ঠিক না? কিন্তু গ্রামে যেটা হয় মানে গ্রামাঞ্চলে বা শহরের বাইরে ছোট ছোট শহরগুলোতে যারা থাকেন তাদের কিন্তু অনেকেরই নিজস্ব বাড়ি, এবং এই বাড়িগুলো কিন্তু এক্সপেন্সিভ, এবং যারা এই বাড়ির মালিক ডেফিনেটলি অনেক টাকারও মালিক। কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু চাকরি করেন এবং খুব বেশি টাকার মালিক তারা হন না। মান্থলি যে অ্যামাউন্টটা পান সেটা দিয়েই জীবন ধারণ করেন, ব্যাংকে খুব বেশি জমানোর সুযোগ থাকে না, যেহেতু সব কিছু এক্সপেন্সিভ, মাস শেষে তেমন কিছু থাকে না। এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের বা ভারতের গ্রামাঞ্চল বা শহরাঞ্চলের সাথে জার্মানির একটা বেসিক পার্থক্য। আরও অনেক পার্থক্য ডেফিনেটলি আছে, এবং আজকের এই ভিডিওতে আমি মোটামুটি আপনাদেরকে 4-5টা পার্থক্য দিলাম, যেটা হচ্ছে যে বিয়ে শাদির ব্যাপারটা, তারপরে মিটিংয়ে, এবং হচ্ছে অন্যান্য সময় খাবারের যে দাওয়াত দিলে আপনাকে যা খাওয়াবে তাই, মানে আমি বললাম যে যা বলবে তাই আপনাদের খাওয়াবে, এরকম বিষয়। আর হচ্ছে গ্রামাঞ্চলে সাধারণত ধনী লোকজন থাকে, শহরাঞ্চলের যে সবাই গরিব বিষয় ওরকম না, বাট গ্রামে গরিব মানুষ থাকে এটা ভাবার কোনো কারণ নাই, মানে এইটা আর কি। আরেকটা হচ্ছে সত্যায়িত এবং ওই যে আসল বা সত্যায়িতর মধ্যে খুব বেশি পার্থক্য না, এরকম বিষয়। তো যাই হোক, আমি এই বেসিক কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। এরকম অসংখ্য বিষয় আছে, আমি হয়তো মাঝে মাঝে এই ধরনের কিছু ভিডিও আপনাদের দিব, তাহলে আপনারা জার্মানি বা ইউরোপ সম্পর্কে আরেকটু ক্লিয়ার একটা ধারণা পাবেন যে আমাদের এশিয়ান দেশগুলোর সাথে ইউরোপ বা জার্মানি বা এই ধরনের উন্নত দেশগুলোর বেসিক যে কিছু কিছু পার্থক্য আছে এবং উল্টাপাল্টা টাইপের কিছু ব্যাপার স্যাপার আছে, সেই বিষয়গুলো হয়তো এই সব ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা টিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।